আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ভোটের জরিপে বিএনপি কতটা জনপ্রিয় দল এবং আগামী নির্বাচনে বিএনপি কয়টা আসন পেতে পারে? বিএনপির জনপ্রিয়তা বুঝতে হলে প্রথমে বিএনপির ভোটার কারা সেটা অবশ্যই বুঝতে হবে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামকে পরিপূর্ণভাবে প্র্যাকটিসিং না করলেও কিন্তু ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এবং ইসলামিক রীতিনীতিকে সম্মান করা মানুষের সংখ্যা অনেক বেশি। এর মধ্যে ইসলামিক প্রত্যেকটা আইনকে যারা সম্মান করে এবং 100% ইসলামকে প্র্যাকটিস করে এই জাতীয় লোক বিএনপিকে ভোট দিয়ে থাকে। যেমন বাংলাদেশের যে কওমি মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসা ভিত্তিক যে আলেমরা রয়েছেন, এই আলেমদের বড় একটা অংশ বিএনপিকে ভোট দেয়। হয়তো অল্প কিছু আওয়ামী লীগকেও ভোট দিতে পারে, কিন্তু এটার সংখ্যা অনেক কম। এবং ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী এবং 100% ইসলামকে প্র্যাকটিস করে এই জাতীয় লোকও কিন্তু বিএনপিকে ভোট দিত। মানে হচ্ছে বিএনপির যে জনসমর্থন, এই জনসমর্থনটা ম্যাক্সিমাম ইসলামপন্থী মানুষদের দ্বারাই পরিপূর্ণ। আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে বা আলাদা নির্বাচন করতে যাচ্ছে এবং এখন পর্যন্ত যে পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইসলামিক দলগুলোর সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করবে, এটা প্রায় নিশ্চিত। ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে এই বিএনপিতে 100% প্র্যাকটিসিং যে মুসলিমরা রয়েছেন, এই মুসলিমরা কিন্তু এই ইসলামিক জোটকেই ভোট দেবে। তার মানে এই 100% মুসলিমের সংখ্যা যদি 10% হয়, বুঝতে হবে বিএনপির মূল ভোট থেকে এই 10% কমে যাবে। 1991 সালে বাংলাদেশের সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়। সেই নির্বাচনটাকে রাজনৈতিক দলগুলো বিতর্কিত নির্বাচন বলেনি কেউ। মানে সেই নির্বাচনের যদি আপনি জরিপটা দেখেন, এই যে আপনারা স্ক্রিনে দেখছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটা দলে কিন্তু 30% প্লাস ভোট। জাতীয় পার্টি এবং জামাতের ভোট হচ্ছে 12% প্লাস বা 12%-এর আশেপাশে। সেই নির্বাচনে জামাত প্রায় 200 আসনের মতো আসনে কিন্তু প্রার্থী দেয়। তার মানে বাকি আরও 100 আসন ছিল, যে আসনগুলোতে জামাতপন্থী যে লোকগুলো ছিল, এই লোকগুলো কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। তো সবগুলো মিলালে আসলে ধারণা করা যায় যে 1991 সালে যদি অরিজিনালি বিএনপির সমর্থক যদি আপনি হিসাব করেন, তাহলে আওয়ামী লীগের চাইতে কিছুটা কম হবে। কিন্তু সেই নির্বাচনের পরে এই বিএনপি এবং জাতীয় পার্টি এই দুটা দল কিন্তু জোটগতভাবে নির্বাচন করে, কেউ আওয়ামী লীগের পক্ষে, কেউ বিএনপির পক্ষে। এই কারণে পরের নির্বাচনগুলোতে আসলে এই দুইটা দলের প্রকৃত জরিপ কিন্তু নির্ণয় করা সম্ভব নয়। এখন যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে বিএনপির জনপ্রিয়তা কতটুকু আছে? 5 আগস্টের আগে যদি আপনি বিএনপির জনসমর্থন হিসাব করেন, তাহলে সেটা আওয়ামী লীগের চাইতে অনেক বেশি ছিল। এর কারণ হচ্ছে আওয়ামী লীগের বাইরে যতগুলো দল ছিল, প্রত্যেকটা দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের উপরে বিরক্ত ছিল। কারণ একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে কিন্তু এমনিতেই মানুষ বিরক্ত হয়। তাছাড়া আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতি এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে যে দমন পীড়ন চালানো হয়েছে, এটা বাংলাদেশের সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি। আর এই কারণে আওয়ামী লীগের জনসমর্থন অনেকটাই কমে গেছিল। কিন্তু 5 আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা যেই হিসেবে ঠিক আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো পুরো বাংলাদেশ দখল করে একটা চাঁদাবাজির এবং দখলদারি রাজ্য তৈরি করেছিল, এই কারণে বিএনপির উপরে মানুষের ক্ষোভ জন্ম নিয়েছে এবং সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগকে সমর্থন করত, এই জাতীয় অনেক লোক আওয়ামী লীগের উপর বিরক্ত ছিল। এই 5 আগস্টের পর আমার কেন জানি মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে জনসমর্থন, এই জনসমর্থন আবারও আওয়ামী লীগের দিকেই মুভ করতেছে এবং তাদেরকে বলতে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগই ভালো ছিল। এছাড়াও বিএনপির যে নেতারা রয়েছেন, এই নেতাদেরকে আপনি অরিজিনালি বিএনপি বলতে পারবেন না। এরা বিভিন্ন দল থেকে জনপ্রিয় লোকগুলো বিএনপিতে এসে বিএনপির রাজনীতি করতে পারে। যেমন এখনও আওয়ামী লীগের অনেক লোক এসে যদি বিএনপির দলে কিন্তু তার রাজনীতি করতে পারবে। মানে বিএনপি এমন একটা দল, যে কোনো দল থেকে আসলে এসে বিএনপির নমিনেশন পেতে পারে আর সে রাজনীতিও করতে পারে। আবার পক্ষান্তরে যদি আওয়ামী লীগকে হিসাব করেন, আওয়ামী লীগ কিন্তু তারা তাদের একেবারে বাছাই করা
আওয়ামী লীগ ছাড়া এমপি নমিনেশন সহজে দেয় না। যদিও দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বিভিন্ন ব্যবসায়ী এবং আমলাদেরকেও নির্বাচনে এনেছেন, ক্রিকেট খেলোয়াড়দেরকেও নির্বাচনে এনেছেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বিএনপির মতো এভাবে অবাধে অন্য দলের লোক আওয়ামী লীগে এসে নির্বাচন করতে পারে না। আপনি বিএনপির অনেক নেতা পাবেন যাদের বাবা আওয়ামী লীগ করত। এই যে বর্তমানে সবচাইতে সমালোচিত ব্যক্তি শামা ওয়াজেদ, এর বাবাও কিন্তু আওয়ামী লীগের এমপি ছিল। এই জাতীয় অনেক লোক পাবেন যে তাদের পরিবার আওয়ামী লীগ করতো, এখন তারা বিএনপি করছে বা বিএনপি থেকে এমপি হচ্ছে। আপনি যদি বিএনপির নেতাদের জনসমর্থনের কথা বলেন, তাহলে জিয়াউর রহমানের আদর্শ বা খালেদা জিয়ার আদর্শ বা এই দুইটা ব্যক্তিকে ভালোবেসেই বিএনপির মানুষ বিএনপিকে ভোট দেয়। বিএনপির নেতাকর্মীদেরকে দেখে বিএনপিকে ভোট দেওয়ার মানুষ অনেক কম, কারণ এরা বিভিন্ন দল থেকে আসা। এবার মূল বিষয়ে আসি যে বিএনপি বর্তমান সময়ে কতটা জনপ্রিয়। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে 1991 সালের হিসাব যদি ধরি, তাহলে 30% প্লাস বিএনপির ভোট। যেহেতু জামাত 300 আসনে প্রার্থী দেয়নি, তাহলে এটা 30%-এর একটু কম থাকার কথা। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি হিসাব করেন, জামাত ইসলামের জনসমর্থন আগের তুলনায় অনেক বেড়েছে। যদি আগে জামাতের জনসমর্থন যদি 12% থাকতো, বা 1991 সালের হিসাবে যদি জামাতের সমর্থন যদি 12% থাকে, তাহলে আমার কেন জানি মনে হয় এখন সেটা 20 থেকে 25%-এ হবে। আর এটা যদি হয়, তাহলে এই ভোটগুলো কোন দল থেকে কমবে? নিশ্চিতভাবে বিএনপি থেকে কমবে। এছাড়াও তরুণ প্রজন্মের বড় একটা অংশ কিন্তু ছাত্রদেরকেও ভালোবাসে বা সমন্বয়কারীদেরকেও ভালোবাসে। হঠাৎ তারা রাজনীতিতে সামনের সারিতে চলে এসেছে এবং বর্তমান সরকারকে তারাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। এই ছাত্রদের, এই তরুণ প্রজন্মের বড় একটা অংশ এই ছাত্রদেরকে সমর্থন করবে। যদিও সেটা বাংলাদেশের সব ভোটারের তুলনায় কম থাকবে, তারপরেও যে অংশটা যাবে সেটারও বেশিরভাগ অংশ বিএনপি থেকে মাইনাস হবে। আমার এই কথা থেকে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে বিএনপির জনসমর্থন এখন কোন পর্যায়ে রয়েছে। আমি উল্লেখ করতে চাই না, সেটা আপনারা কমেন্টসে জানাবেন। এইবার আসি, বিএনপি আসলে কয়টা আসন পেতে পারে। এখানে আসনের হিসাবটা যদি হয়, তাহলে এখানে আসলে ভোটের পার্সেন্টেজ হিসাব করলে হবে না। এখানে হিসাব করতে হবে কোন আসনে কত পার্সেন্ট ভোট রয়েছে, এবং কোনো দল যদি 5টা ভোটও বেশি পেয়ে যায়, আসলে সে এমপি হয়ে যেতে পারে। অতএব এই হিসাবটা কিন্তু আসলে একটু জটিল। যেমন যেসব এরিয়ায় বিএনপির 50% ভোট রয়েছে, ওইসব এরিয়ায় বিএনপিকে কোনো দল পরাজিত করতে পারবে না। আবার এমন অনেকগুলো আসন রয়েছে যে আসনগুলোতে আওয়ামী লীগের 50% প্লাস ভোট রয়েছে, সে আসনগুলোতেও অন্য কোনো দল জিততে পারবে না। কিন্তু যেসব আসনে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত, জাতীয় পার্টি বা ছাত্রদের দল সবার একটা নির্দিষ্ট পরিমাণ ভোট রয়েছে এবং প্রত্যেকটা দলের ভোট যদি 30%-এর নিচে থাকে, তখন সে আসনগুলো নিয়ে আসলে বিশ্লেষণ করার দাবি রাখে। কিন্তু যেসব আসনে একটা দলের যদি 50%-এর উপরে ভোট থাকে, তাহলে সে আসনটা ওই দল নিশ্চিতভাবে জিততে পারে। আবার আরেকটা কারণ থাকে যে ওইসব আসনে আসলে একই দলের কিছু জনপ্রিয় লোক থাকে, এবং তারা যদি কেউ আবার স্বতন্ত্র নির্বাচন করে, তখন কিন্তু আবার ভোটের হিসাব পাল্টে যায়। এখন বর্তমান যে পজিশনে রয়েছে বিএনপি, এই পজিশনে অনেক নেতারা আসলে দীর্ঘদিন যাবৎ এমপি হওয়ার বাসনায় ছিল, এবং অনেক জায়গায় দেখা যায় বিএনপির 2 থেকে 3 জন জনপ্রিয় লোক রয়েছে। যেহেতু এবার মানুষের মুখে মুখে রয়েছে যে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, তাই বিএনপির এই জনপ্রিয় লোকগুলো যারা নমিনেশন পাবে না, তারা কিন্তু আবার যদি নির্বাচন করে, তাহলে আবার হিসাব কিতাব পাল্টে যায়। তাহলে অন্য দলও কিন্তু বেরিয়ে আসতে পারে, আবার অনেকে স্বতন্ত্র নির্বাচন করেও জিতে যায়। অতএব এই আসনগুলোও আসলে সঠিকভাবে বিশ্লেষণ করা যায় না। আমি রাজনীতি সম্পর্কে সবসময় একটু সচেতন ছিলাম, এটা আমি ছোটকাল থেকে। এই কারণে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল সম্পর্কে আমার মোটামুটি কিছু আইডিয়া আছে যে কোন অঞ্চলের মানুষ কোন দলকে বেশি সমর্থন করে। এখন বর্তমানে যেহেতু আমি রাজনৈতিক বিষয় নিয়ে আসলে আলোচনা করি এবং রাজনৈতিক বিশ্লেষণ করি, তাই আমি এখন আগের চাইতে আরেকটু বেশি রাজনৈতিক সচেতন এবং বিভিন্ন আসনগুলো আমি ভালোভাবে পর্যালোচনা করার চেষ্টা করি।
বর্তমান সময়ে আমি যতটুকু বুঝি, রাজনৈতিক যতটুকু খোঁজ খবর রেখেছি, ততটুকু অনুযায়ী আমি বলতে পারি বিএনপি এবং জামাতের মধ্যে প্রায় 160 থেকে 165টা আসনে জামাত এবং বিএনপি তুমুল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। এখন এইসব আসনগুলোতে যদি বিএনপি 1-2 হাজার ভোট বেশি থাকে তাহলে বিএনপির পাল্লা ভারী হয়ে যাবে। আবার যদি 1-2 হাজার, 3 হাজার, 5 হাজার, 10 হাজার ভোটেও যদি জামাত এগিয়ে যায়, সেটা আবার ভিন্ন ব্যাপার হয়ে যেতে পারে। অতএব জামাত যদি ক্ষমতায় আসে, এই 160 থেকে 65টা আসনের মধ্যে যে ফলাফল হবে, সেই ফলাফলের ভিত্তিতে জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা থাকবে। আর সেই সব আসনগুলিতে যদি জামাত ব্যর্থ হয়, তাহলে সেখানে বিএনপিও আসন পেয়ে যেতে পারে, আওয়ামী লীগও আসন পেতে পারে, আবার জাতীয় পার্টিও আসন পেয়ে যেতে পারে। অতএব ওইসব আসনগুলোতে যদি জামাত ব্যর্থ হয়, তাহলে হিসাবটা আবার ভিন্ন হয়ে যাবে। কারণ হচ্ছে জামাত এবং বিএনপি যদি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে ওইসব আসনগুলোতে যদি আওয়ামী লীগের 30-35% ভোট থাকে, তখন সেখান থেকেও কিন্তু আওয়ামী লীগের এমপি বেরিয়ে যেতে পারে। হয়তো আওয়ামী লীগ বিএনপি তুমুল প্রতিদ্বন্দ্বিতা করছে, আর মাঝখান দিয়ে আওয়ামী লীগ পাশ করে যেতে পারে। আবার অনেকগুলো আসনে আসলে জাতীয় পার্টিরও বিপুল সংখ্যক ভোট রয়েছে, এবং সেই সব আসনে আবার জামাতেরও ভালো সমর্থক রয়েছে, বিএনপিরও রয়েছে, আওয়ামী লীগেরও রয়েছে। যদি জাতীয় পার্টি কোনো দলের সাথে যদি জোট না করে, এককভাবে যদি আগামী নির্বাচন করে, তাহলে এইসব আসনগুলোতে কে পাশ করবে এটা নিশ্চিত বলা যায় না। তাই জামাত এবং বিএনপি যদি আলাদা নির্বাচন করে, আর আগামী নির্বাচন পর্যন্ত যদি জামাত বিএনপিকে চ্যালেঞ্জ করার মতো ভোট যদি পেয়ে যায়, তাহলে এখান থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সুবিধা নিতে পারে। এই সবগুলো হিসাব যদি আপনি একাত্র করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আগামী নির্বাচনটা আসলে একটা জটিল নির্বাচন হচ্ছে। এবং এই নির্বাচনে যদি জোট না হয়ে যদি প্রত্যেকটা দল আলাদা আলাদা নির্বাচন করে, তাহলে পরিস্থিতি যে কোনো দিকে যেতে পারে। হয়তো আপনারা যেটা আশা করছেন না, সেরকম কিছুও ঘটে যেতে পারে। আপনারা যদি তারেক রহমানের কিছু বক্তব্য বিশ্লেষণ করেন, তাহলে বুঝতে পারবেন তারেক রহমানও কিন্তু এ জাতীয় চিন্তাধারাই করছে। এই কারণে বিএনপির নেতাকর্মীদেরকে এই যে জামাত প্রসঙ্গে বা অন্যান্য দল প্রসঙ্গে নেগেটিভ কোনো বক্তব্য দিতে নিষেধ করছেন, এবং প্রত্যেকটা দলকে আসলে একতাবদ্ধ করে রাখতে চাইছেন। কারণ তারেক রহমান কিন্তু এই ভয়টাই পাচ্ছেন। যদি জামাত এবং বিএনপি জোটবদ্ধভাবে নির্বাচন না করে, তাহলে আগামী নির্বাচন আসলেই অনেক কঠিন একটা নির্বাচন হতে যাচ্ছে। কারণ বিএনপির মধ্যে যারা জিয়াউর রহমান এবং তারেক রহমান বা খালেদা জিয়াকে পছন্দ করে, তারাই কিন্তু আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে। বিএনপির নেতাকর্মীরা 5 আগস্টের পর যেসব কর্মকাণ্ড করেছে, এই কর্মকাণ্ডে তাদের জনপ্রিয়তা থাকার কথা নয়। হয়তো সব নেতারা করেনি, কিন্তু অনেক নেতারাই যে কর্মকাণ্ডগুলো করেছে, এটা অন্য নেতাদেরও প্রভাবিত করবে। এখন আমি দর্শকদের কাছে প্রশ্ন করছি যে এই সমীকরণে আগামী নির্বাচনে আসলে কোন দল কত আসন পেতে পারে, এটা আপনাদের কাছে আমি মতামতটা জানতে চাই। আমি যেই বিশ্লেষণটা করলাম, এই বিশ্লেষণটা আসলে কতটুকু সঠিক করেছি সেটাও আপনারা কমেন্টসে লিখবেন, এবং এই বিশ্লেষণ অনুযায়ী বা এই প্রেক্ষাপট অনুযায়ী আসলে কোন দল কয়টা আসন পেতে পারে সেটা আপনারাই কমেন্টসে লিখবেন। আগামী ভিডিও আসতেছে জাতীয় পার্টিকে নিয়ে। সবাইকে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।